এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। তার সকল প্রমাণ আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। ভারত থেকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান এনসিপি নেতাদের। শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত করে আমি মনে করি। হত্যা করার নির্দেশ দিল সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একের পর এক বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। ফেনীতে প্লাবিত 30 গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশালে জলজট। টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। টানা বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্য মাত্র 7টিতে। জুলাইয়েই জাতীয় সনদ তৈরির আশা কমিশনের। আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট নেয়ার অভিযোগে 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। মার্কিন শুল্কারোপে বাংলাদেশি রপ্তানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ। শর্তের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মী নিয়োগ শুরু। পূর্ণাঙ্গ সুবিধা পেতে লাগবে 1.5 বছর। চালু হলে যানজট নিরসনের আশা। জুলাই আন্দোলন প্রতিহতে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি ও গণগ্রেফতারের নির্দেশনাও দিয়েছিলেন তিনি। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওর সত্যতা পাওয়ার দাবি করেছে বিবিসি। প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদনই তার প্রমাণ। এটি বিচার কাজে স্বচ্ছতা বাড়াবে। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি। এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম। এয়ারশটকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন, তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই
ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছি। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। দেশ বাঁচাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপির মহাসচিব। আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুস বুধবার সকালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত ওদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া নির্বাচন ও সংস্কার সাংঘর্ষিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশ বাঁচাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচিত সরকারের বিকল্প নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে, এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৯ম দিন দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভায় তিনি একথা বলেন। বর্তমান সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার দিতে পারে না, এজন্য সংবিধানে প্রয়োজনীয় সংস্কারেরও আহ্বান জানান আক্তার। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যতদিন জীবন থাকবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের জীবন এবং রক্ত দিয়েছে, সেই অপশক্তিগুলোর বিরুদ্ধে যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। আমাদের ডাকে যে ভাই বোনেরা জীবন দিল, রক্ত দিল, তাদের যতদিন জীবন বেঁচে আছে ততদিন তারা যেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের জীবন এবং রক্ত দিয়েছে, সেই অপশক্তিগুলোর বিরুদ্ধে আমাদের ততদিনই লড়াইটা চালিয়ে যেতে হবে। চুয়াডাঙ্গায় চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, নাগরিক পার্টির দেশ জুড়ে জুলাই পদযাত্রা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ঘুরে এখন খুলনা বিভাগের বিভিন্ন জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নবম দিনে, তাদের পদযাত্রার ৯ম দিনে আজ চুয়াডাঙ্গা জেলায় পদযাত্রা এবং পথসভা করছে। এই মুহূর্তে আমরা দেখছি চুয়াডাঙ্গা জেলার বড়বাজার এলাকায় এটি একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে, যে পথসভাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতারা এখনো এসে পৌঁছাননি, তবে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে বক্তব্য রাখছেন। পাশাপাশি আমরা দেখছি এখানে কিন্তু পুরো বড়বাজার এলাকার যে মোড়, সেই মোড়ে কিন্তু অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা অন্যান্য যেসব নেতারা
যারা রয়েছে তাদের বক্তব্য শোনার জন্য। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন রকম প্লাকার্ড নিয়ে এখানে এসেছেন, তারা বিভিন্ন রকম দাবি দেওয়া করছেন। এর আগে সকালে কিন্তু আমরা দেখেছি এই চুয়াডাঙ্গা জেলার অন্য একটি উপজেলায় কিন্তু আরেকটি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। আমরা সেখানে দেখেছি তারা আসলে বক্তব্য রেখেছেন, তারা নির্বাচন সংক্রান্ত বক্তব্য রেখেছেন, সংস্কারের কথা বলেছেন, যারা গণহত্যাকে বিচারের কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি ভারত থেকে ফিরিয়ে আনার জন্য আসলে দাবি করা হয়েছে এবং ভারত সরকারকে শেখ হাসিনা আশ্রয় দিয়েছে তার জন্য তাদের দায় নিতে হবে, এমন কথাও কিন্তু তারা আসলে বলেছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি তারা সংস্কারের কথা বলেছেন এবং তারা বলছেন নির্বাচনের আগে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটি আসলে তারা করতে চান। জুলাই সনদ নিয়ে তারা কথা বলেছেন এবং জুলাই সনদটি আসলে তারা জুলাই সনদের বিষয়টি তারা আসলে কার্যকর করতে চান, সেটিও আসলে বক্তব্যের মধ্যে বলেছেন। আমরা যদি একটু বলতে চাই এই চুয়াডাঙ্গার এই আয়োজনটি, বড়বাজারের যে আয়োজন, সেই আয়োজনটি শেষ হওয়ার পরে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা এরপরে ঝিনাইদহ জেলায় আসলে ঝিনাইদহ জেলায় যাওয়ার কথা রয়েছে এবং ঝিনাইদহ জেলায় একাধিক আয়োজন রয়েছে, পথসভা এবং পদযাত্রা রয়েছে। এরপরে কিন্তু অন্যান্য জেলায় যাওয়ার কথা রয়েছে খুলনা বিভাগে। তো আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে জাতীয় নাগরিক পার্টির পথসভা নিয়ে সবশেষ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবেল। অন্য প্রসঙ্গ, ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে 3টি নদীর বাঁধ ভেঙে 30টি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 4 উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। ভেঙে গেছে বাঁধ, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল। পানির তোড়ে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে বহু ঘরবাড়ি। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় জেলায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় 132টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় 100 পরিবার। এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান চাল কিছু বাঁচাইতে পারে নাই। ঘরে আলমারি ফ্রিজ রাস্তাত লইছি। আরেক বাড়িতে আমরা আশ্রয় নিছি, অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি, বাড়িতে এমনি পানি উঠছে। আমরা এখানে ছিলা মুড়ি আমাদের কাজ হবে না, আমাদের গাও শুকাবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী। 2 দিনের বৃষ্টিতে সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দপতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেকে। গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 208 মিলিমিটার। আমাদের অনেক কষ্ট হচ্ছে বাসা থেকে আসতে যেতে, কারণ রোডে অনেক পানি উঠে গেছে। এই বৃষ্টির মধ্যে আমরা আসতে পরীক্ষা দিতে খুব কষ্ট হয়েছে। দূষিত পানি, আমরা মুভমেন্ট করতে পারতেছি না, কোর্ট কাছারি ঠিকমতো চলতেছে না, বাজার সদাইও চলতেছে না। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, মানুষের জনজীবন একবার বিপন্ন হয়ে যায়। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। ভারী বর্ষণের আরো খবর জানাতে এই মুহূর্তে ফেনীতে আছেন আতিয়ার সজল, নোয়াখালীতে সাইফুল্লাহ কামরুল এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি সজলের কাছে। দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলার যে সদর ইউনিয়ন রয়েছে, ফুলগাজী ইউনিয়নের শ্রীপুর নামক স্থানে, এবং আমার এই জায়গাটি থেকে বাম দিকে যা মুহুরী নদী, সেই মুহুরী নদীর এখান থেকে পক্ষে 3.5 থেকে 4 কিলোমিটার দূরে
শ্রীপুর নামক স্থানে যে দক্ষিণ কোণা সেখানে কয়েকটি স্থানে ভেঙেছে। সেই ভাঙা স্থান এখান থেকে 3.5 থেকে 4 কিলোমিটার হলেও দেখতে পাচ্ছেন যে সে সকল স্থান গড়িয়ে লোকালয়ের একপর্ণ বিস্তীর্ণ জনপদ একের পর এক প্লাবিত হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, স্রোতের যে প্রকট স্রোত, এখানে একটি রাস্তা টপকিয়ে পানি কিন্তু লোকালয়ে যাচ্ছে। এরকম এই যে পানি প্রবাহ সেটি কিন্তু অব্যাহতভাবে শুরু হয়েছে গতকাল ফেনীর ফুলগাজীর এবং পরশুরাম উপজেলার 2টি উপজেলায় যে জায়গায় ভেঙেছিল 15টি স্থানে, বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে সেই বাঁধের অব্যাহত ভাঙন থেকে অব্যাহতভাবে পানি ঢুকছে এবং পানি ঢুকে একের পর এক লোকালয় প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডে যেটা বলছে পানির যে উচ্চতা বিপদসীমার যেটা সেটা 70 থেকে 73 সেন্টিমিটার উপরে ছিল, সেটি কিছুটা কমলেও ভারত থেকে পানি আসার যে ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এই ধারাবাহিকভাবে পানি প্রবেশ করার কারণে কিন্তু একের পর এক নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে এবং এই প্লাবিত এলাকা দিয়ে যে সকল মানুষ বন্যার দুর্গত কবলে পড়েছে তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন। এখানে বিদ্যুৎ নেই এবং যারা অনেকে আমাদেরকে বলেছেন এসব অঞ্চলে রান্না করে খাওয়ার মতো অনেকে যে গ্যাসের যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডার কিন্তু তারা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে, এক একটি সিলিন্ডারে 400-500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য বলা হচ্ছে এবং এই যে জেলা প্রশাসন যেটা বলছে যে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে, 132টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেনাবাহিনীও মাঠ পর্যায়ে কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে এই পানি যদি অব্যাহত থাকে এবং না টানা পর্যন্ত তারা এ সকল মেরামত করতে পারবে না এবং নতুন নতুন বাঁধ যদি আরও ভাঙে এবং ভারতের উজান থেকে যদি পানি আরও আসে বন্যার কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে বলে তারা মনে করছেন। আমরা বন্যার পরিস্থিতি জানতে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ধন্যবাদ আতিয়া সজল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে। গত 2 দিনের অগণিত বৃষ্টির কারণে নোয়াখালী শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে নোয়াখালী মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নোয়াখালী সদর উপজেলা, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সুবর্ণচরের 4টি উপজেলার মাধ্যমিক শিক্ষা স্কুল বন্ধ করে দিয়েছেন। কিন্তু সরকারি স্কুলগুলো বন্ধ না করায় সরকারি স্কুলের স্টুডেন্টগুলো অনেক কষ্ট স্বীকার করে তারা পরীক্ষা অংশগ্রহণ করতেছে। এই সকাল থেকে গত 2 দিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে নোয়াখালী জেলা শহর সহ বিশেষ করে শাখা সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়ে আছে। এখানকার যে মাছের যে ঘেরগুলো আছে ঘেরগুলো বেসে গেছে, পুকুরগুলো বেসে গেছে। আজ সকাল 11টায় নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে ত্রাণ ও পুনর্বাসন কমিটির একটি সভা হয়েছে। সবাই সকল জেলা প্রশাসনের সকল কার্যালয়কে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন। এখানে আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে এবং শুকনো খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসক বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। নোয়াখালীর এই সদর উপজেলা ছাড়াও বিশেষ করে নোয়াখালীর গতবার যে বন্যা হয়েছে সেই ভয়াবহ বন্যার পরে নোয়াখালী শহরের যে খালগুলো আছে বা জেলার যে খালগুলো আছে সেখানে অবৈধ দখলদাররা দখল করে রাখার কারণে এখানে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া পৌর এলাকাগুলো নোয়াখালী এবং চৌমনি পৌর এলাকার যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চট্টগ্রামের খবর জানার জন্য সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। গত 3-4 দিন ধরে চট্টগ্রামে কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির কারণে কিন্তু মাঝে মাঝে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আজকেও কিন্তু সকাল থেকে চট্টগ্রামে বেশ কিছু যে নিচু এলাকা রয়েছে সেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে যে কাতালগঞ্জ, এখানে কিছুটা জলাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। এতে করে সাধারণ মানুষ তো বিপাকে পড়ছে, পথচারীরা বিপাকে পড়ছে, যানবাহন নষ্ট হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যদের কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এছাড়াও কিন্তু আগ্রাবাদ এবং চকবাজার এবং যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেই এলাকায় কিন্তু কিছুটা জলাবদ্ধতা হয়েছে। তবে অন্যান্য বছর যে মুরাদপুর 2 নম্বর গেট জিসিম বিশাল যে বড় ধরনের যে জলাবদ্ধতা হয় সেটি এবার কিন্তু সেরকম দেখা পাচ্ছে না, কারণ এবার কিন্তু সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা এবং সিডিআর পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং 4 জন উপদেষ্টার তদারকিতে কিন্তু 9টি কারণ চিহ্নিত করে কাজ শুরু করেছেন, যেটির কারণে এবার জলাবদ্ধতা কিছুটা কম হচ্ছে। তবে বেশ কিছু যে নিচু নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা হচ্ছে, আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম।
এবং এতে করে সাধারণ মানুষের যে দুর্ভোগে পড়ছে সেটি বলা যায়। আপনাকে জানিয়ে রাখি, এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু প্রায় 15,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে এবং এরপর কিন্তু প্রায় 8,500 কোটি টাকার প্রকল্প কাজ শেষ হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু কিছুটা জলাবদ্ধতা না হওয়ায় কিন্তু গত বছর অর্থাৎ গত 4-5 বছর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে একটি নির্দেশনা দিয়েছেন 4 উপদেষ্টাকে প্রধান করে 4 উপদেষ্টা সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বেশ কিছু কারণ চিহ্নিত করেছে, 9টি কারণ চিহ্নিত করে জলাবদ্ধতা নিরসনের জন্য তারা মাঠে নেমেছিলেন। সে কারণে কিছুটা জলাবদ্ধতা কমেছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে পুরোপুরি জলাবদ্ধতা নিরসন হয়নি, 60% জলাবদ্ধতা নিরসন হয়েছে। আরও 40% জলাবদ্ধতা কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে রয়ে গেছে, সেটি আরও কয়েক বছর সময় লাগবে বলে তারা জানাচ্ছেন। তবে যেভাবে মেসাকার যেভাবে একেবারে ভারী বর্ষণ হলে চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ যে বন্দর সড়ক এবং নিউ মার্কেট এলাকা, চকবাজার, মুরাদপুর, জিসি মোড় এখানে ডুবে যেত, একেবারে গলা সমান পানি, হাঁটু সমান পানি হচ্ছে, সেরকম জলাবদ্ধতা হচ্ছে না। সেই এলাকায় পানি উঠলেও নেমে যায়। তবে আরেকটি বিষয়, এবারে জলাবদ্ধতাগুলো স্থায়ী হচ্ছে না, অর্থাৎ আধা ঘন্টা, 1 ঘন্টা বা 20 মিনিট পর পরে কিন্তু নেমে যায়। অর্থাৎ এই জলাবদ্ধতা এক ধরনের লুকোচুরির মতো, অর্থাৎ পানি ওঠার সাথে সাথে কিন্তু আবার নেমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, নোয়াখালী এবং ফেনী থেকে। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। ঘর থেকে বেরিয়েই বিপাকে পড়েন অফিসগামীরা। এদিকে বিকেলের পর বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কখনো হালকা থেকে মাঝারি, আবার কখনো মুষলধারে ঝরছে বৃষ্টি। রাজধানীতে বিরামহীন বৃষ্টিতে নাকাল নগরবাসী। ঘর থেকে বেরিয়েই বিপাকে পড়েন অফিসগামী মানুষ। বৃষ্টি মাথায় নিয়েই খেটে খাওয়া মানুষ নামেন জীবিকার তাগিদে। সারাদিনই তো বৃষ্টি, কি করব? না চালাইলে তো মজন একটু জমা দিতে হয়। বৃষ্টির মধ্যে তো কষ্ট হয়, রোজ বউবলা অনেক বাসা ভাড়া দেওয়ার লাগে, বাধ্যতামূলক রিস্কারে বৃষ্টির মধ্যে বাইরেতে হয়। 4 রাস্তার মোড়ে পানি উঠছে, একাটু পানি উঠছে, এই পানির ভিতরে আমরা অটো চালাতে পারি না। বৃষ্টি কি আর ঝড়ে কি আর রৌদ্রই কি, এর মধ্যেও আমাদের কর্মস্থলে যেতে হবে, এটাই স্বাভাবিক। সক্রিয় মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ হয়ে ভারতের দিকে সরে যাওয়ায় বৃষ্টি কমার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগাং এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আমরা ধারণা করছি যে সামনে বৃষ্টিপাতের প্রবণতাটা ক্রমান্বয়ে কমে আসবে। গত 24 ঘন্টায় ফেনী শহরে সর্বোচ্চ 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয় আলোচনায় শর্ত সাপেক্ষে ঐকমত্য তৈরি হয়েছে 7টিতে। ঐকমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত 3 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে 20টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন, এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। যদি অব্যাহত থাকে এই অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে, যেগুলো সহজে একমত হওয়া যায় সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো, যেখানে মতদ্বৈততা ব্যাপক, সেগুলোতে পরবর্তীতে আরও আলোচনা হবে, আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো।
তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করে দাও, আর যেগুলো হলো না ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায় পার্লামেন্টে যে পাশ করবে, পাশ করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেক্ষেত্রে এটা পরের সংসদের উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে, তো পাবলিক ডিসাইড করুক, পাবলিক যদি ডিসাইড করে আমরা মেনে নেব, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কিভাবে এগুলো বাস্তবায়িত হবে গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারবো। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাকরি ফিরে পেলেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। শুধু চাকরি নয়, 3.5 বছরের সব পাওনা সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দুর্নীতি ধরিয়ে দেওয়ায় পুরস্কৃত না করে উল্টো শাস্তি দেওয়া ছিল দুঃখজনক। সন্তোষ প্রকাশ করে অতীত ভুলে দেশের জন্য কাজ করতে চান শরীফ। 3.5 বছর আইনি লড়াই শেষে চাকরি ফিরে পেলেন দুদকের আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। ঘটনাটি 2022 সালের। শরীফের আইনজীবী বলছেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে কয়েক লাখ কোটি টাকার 9-6 নিয়ে 620 পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন শরীফ। এর জেরেই তাকে শুধু চাকরিচ্যুতই করা হয়নি, দেয়া হয় বিভাগীয় মামলা। একের পর এক দেশের সর্বোচ্চ চাকরি হারিয়ে মানুষের দোকানে কাজ নেন শরীফ, চালাতে থাকেন আইনি লড়াইও। বুধবার তার চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে ফেরত দিতে বলা হয় এই কয় বছরের সব সুযোগ সুবিধা। যে দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল, সেই রিপোর্টে কি বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের না দিয়ে কারা কারা জমির দাম বাড়িয়ে নিয়েছিল এবং এই টাকা কিভাবে আত্মসাৎ হয়েছিল সেটা সে 620 পাতার রিপোর্টে দাখিল করেছিল। একের পর এক শোকজ দেওয়া হয়। পরবর্তীতে শোকজের পরে প্রথমে বিভাগীয় মামলা নম্বর 6 দায়ের করা হয়, তার 2021, তারপরে বিভাগীয় মামলা 8 দায়ের করা হয় এবং বিভাগীয় মামলা 9 দায়ের করা হয়। আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শরীফ জানান, অতীতের সবকিছু ভুলে এখন দেশের জন্য কাজ করতে চান তিনি। আমার বয়স অল্প, প্রায় 37 চলে। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। অবশেষে বলবো, আমার সাথে দীর্ঘ সময় যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ তাদের। রায়ে উচ্চ আদালত বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তাকে পুরস্কৃত না করে চাকরিচ্যুতির ঘটনাটি ছিল দুঃখজনক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2018 সালে রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। তদন্তে দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাবেক 2 কমিশনার হলেন মোজাম্মেল হক ও জহুরুল হক। সাবেক সচিবদের মধ্যে আছেন ইউনুসুর রহমান, MA কাদের সরকার, আসলাম আলম, আক্তারি মমতাজ, সিরাজুল হক খান সহ অন্যরা। শেখ হাসিনা সরকারের কাছ থেকে শত কোটি টাকার এই ভবন বরাদ্দে অনিয়মের খোঁজে চলতি বছর 8 মে গণপূর্ত ও ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। অভিযানে প্রাথমিক প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এদিকে 8 জুলাই 12 সচিবের জন্য নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বরাদ্দে যে অনিয়ম হয়েছে তা অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে দুদক। দুপুরের সময় আরও থাকছে। কক্সবাজারের সাগরে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার। খোঁজ মেলেনি একজনের। সৈকতে ঝুঁকিপূর্ণ পয়েন্টে লাইফগার্ড কর্মীর স্বল্পতা। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা।
এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্ক ভার কমাতে মার্কিন শর্ত মেনে নেওয়ার আগে সরকারকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইনের চাপে যেন পড়তে না হয় তা মাথায় রেখেই এগিয়ে নিতে হবে আলোচনা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর USTR এর তথ্য, 2024 সালে দেশটিতে $840 কোটি রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $220 কোটি পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে $600 কোটি বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে 1 আগস্ট থেকে 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল 2 এপ্রিল 37% শুল্ক আরোপ করার এক সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে 3 মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের আমন্ত্রণে আগামী 11 জুলাই পর্যন্ত চলবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 14টি দেশের নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠির প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এই আলোচনায় অংশ নিচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেবেন। আর ভার্চুয়ালি অংশ নেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এর আগে প্রথম দফার আলোচনার পর গেল 27 জুন 2 দেশে তা ফলপ্রসূ হয়েছিল বলে জানিয়েছিল। দেশে খেলাপি ঋণের প্রকৃত তথ্য ব্যাংকগুলো গোপন করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বলেন, সুশাসনের ঘাটতি থাকায় নিরীক্ষা প্রতিবেদনের আসল চিত্র উঠে আসছে না। রাজধানীর একটি হোটেলে অডিট বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় IMF, বিশ্ব ব্যাংকের পরামর্শে নয় বরং দেশের স্বার্থেই যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। গেল মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24.13%। মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 74,500 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অডিট বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দাবি করেন, খেলাপি ঋণের যে তথ্য উঠে এসেছে তা প্রকৃত নয়, কারণ ব্যাংকগুলো সঠিক তথ্য দিচ্ছে না বলে মনে করেন তিনি। If I today judge the performance of audit firms based on their audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession. এ সময় আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন তৈরিতে যুক্ত নিরীক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দেন অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দাতা সংস্থার যৌক্তিক পরামর্শ মানতে কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না, কতগুলো আছে প্রসেস এবং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে, কারা এই জিনিসটার পেছনে আছে, সেই মানুষগুলোর কোয়ালিটি, তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাব দিতে দরকার। অনেকে বলে IMF বলেছে দেখি এই অর্থ উপদেষ্টা এটা করেছেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে। ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে যদি দূষিত পানি খেও না,
সেটা ওয়ার্ল্ড ব্যাংক, আমিও খাবো না, তাতে ওয়ার্ল্ড ব্যাংকের দোষ হলো নাকি আমি এটা খাবো না। অর্থাৎ ভালো জিনিসে যদি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বলে থাকে তোমরা যেটা করছো, অফকোর্স তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, হেল্প দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড কন্ট্রিবিউশন। দেশ ও অর্থনীতির স্বার্থে সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অডিট অন দ্য লেফট সাইড। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে 4.5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সড়কে অবস্থান করছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে করে ময়মনসিংহ টাঙ্গাইল, ময়মনসিংহ জামালপুর, ঢাকা ময়মনসিংহ এবং শহরের সাথে যে যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং যান চলাচল কিন্তু প্রতিটি এখানে যে সড়কগুলো রয়েছে 4টে সড়ক কিন্তু বন্ধ হয়ে গেছে। 4 ঘন্টাতেও দীর্ঘ যানজটে 5 থেকে 6 কিলোমিটার আরও বেশি কোনো কোনো সড়কে কিন্তু এই যানবাহন আটকে থাকায় কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা 1.5 মাস ধরে এই দাবিতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল এবং স্বতন্ত্র ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি BIT যে গঠন, সেই গঠনের দাবিতে তারা 1.5 মাস যাবৎ আন্দোলন করছে, কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে কোনো ধরনের কোনো প্রশাসনিকভাবে কোনো কর্ণপাত কেউ করছে না, যার ফলে আজকে বাধ্য হয়ে তারা এই সড়ক অবরোধ করেছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের আশ্বাসে আসলে তারা আর সড়ক থেকে উঠবেন না। শুধুমাত্র আলোচনার যে বিষয়, যে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার জন্য নির্ধারিত তারিখ যদি তাদেরকে বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা এই সড়ক ছাড়বেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সেনাবাহিনীর সবাই কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সড়ক ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে বলেছেন, কিন্তু আসলে তারা সকাল 10টা থেকে যে অবস্থান কর্মসূচি এবং সড়ক ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন, সেই কর্মসূচি থেকে কিন্তু এখনো পর্যন্ত সরছেন না। তারা যে বিষয়টি বলছেন যে তারা নানা যে গত 1.5 মাস ধরে আন্দোলন চলছে, সেই আন্দোলন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং আজকে তারা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে আলোচনার তারিখ পাওয়া ছাড়া তারা আন্দোলন সড়ক ছাড়বেন না বলে তারা ঘোষণা দিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের রহমতপুর বাইপাস থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে। দুপুরের সময় আরও থাকছে। এবার বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো, পানিতে ভেসে গেল ঘরবাড়ি, বিপর্যস্ত টেক্সাসের মৃতের সংখ্যা বেড়ে 111, এখনও নিখোঁজ 1.5 শতাধিক। টানা বৃষ্টিতে রাজধানীতে বাড়ছে এডিস মশার উপদ্রব, হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। এরই মধ্যে চলতি মৌসুমে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 13,000 আর মৃত্যু 1.5 শতাধিক। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে ডেঙ্গু ব্যবস্থাপনায় চিকিৎসা সামগ্রী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চলতি মৌসুমে আক্রান্ত ছাড়িয়েছে 13,000 আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা টানা বৃষ্টি, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় বাড়ছে মশার উপদ্রব। মশা বাড়লে তো ডেঙ্গু বাড়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন না হই তাহলে হবে না। আমরা যে আমাদের বাসা বাজারের আশেপাশে যে স্ট্যাগন্যান্ট ওয়াটারগুলো আছে, প্লাস যেখানে অপ্রয়োজনীয় ঝোপঝাড় আছে, এগুলো যেন আমরা পরিষ্কার রাখি। ডেঙ্গু ব্যবস্থাপনায় এবার স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা সহায়তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে 8টি পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন, 21টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং 1600 পিস অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করে সংস্থাটি। সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডেঙ্গুর ধরন পরিবর্তনে রোগীদের বিশেষ পরিচর্যা প্রয়োজন, সেক্ষেত্রে এসব সরঞ্জাম অত্যন্ত জরুরি ভূমিকা পালন করবে। সেখানে হিমাটোক্রিট বেড়ে যায়, এখান থেকে পেটের মধ্যে পানি জমে এবং রোগী শকে চলে যায়, এইটা হলো বিষয়। এবং শকের এমন পর্যায়ে যায় এটাকে আর রিভার্স করা যায় না। সবচেয়ে বেশি জরুরি যেটা যে বেডসাইড অথবা তাড়াতাড়ি রোগটাকে শনাক্ত করা, তার জন্য আল্ট্রাসোনোগ্রাম, পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন
খুবই জরুরি, হেমাটোক্রিট মেশিন জরুরি। চলতি মৌসুমে বরগুনায় ডেঙ্গু আউটব্রেক করলেও এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন স্বাস্থ্যের ডিজি। বরগুনাতে একটা আউটব্রেক হয়েছিল, ইট ইজ আন্ডার কন্ট্রোল। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি। আমাদের সিডিসি ডিজিজ কন্ট্রোল যেটা আছে কমিউনিকেবল, সেই উইংটা মেইনলি কাজ করছে এবং আমরা শ্রীগঞ্জে আমরা ভিজিট করেছিল আমাদের ক্লিনিশিয়ানরা, তারাও একটা রিভাইজড প্রোটোকল দাঁড় করিয়েছে এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন স্যালাইন এবং ডায়াগনস্টিক কিট এগুলো পৌঁছে দেওয়ার। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই ব্যাচের 2 শিক্ষার্থী উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছেন একজন। ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী কক্সবাজার ঘুরতে আসেন। মঙ্গলবার হিমছড়ি সৈকতে 3 জন গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার করেন। আজ উদ্ধার হলো আরও একজনের মরদেহ। নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখনই নয়, আরও প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে। কেননা শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার ও আদালতের স্থগিতাদেশে থেমেছিল কাজ। এরই মধ্যে সব জটিলতা কেটে গেলেও প্রকল্প বাস্তবায়নের কর্তৃপক্ষের নতুন প্রতিশ্রুতি কতটা রক্ষা হবে সেটি এখন নগরবাসীর বড় প্রশ্ন। ক্যামেরার পেছনে অনুপ দত্ত ও মোবারক শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাবেন রিপোর্টার আলামিন তুষার। লোহার জংধরা নির্মাণ সামগ্রী ঢেকে রেখেছে প্রকৃতি, তাই তো লতানো বিরুৎ আর পাখিরা খুঁজছে নিজেদের জায়গা। জানান দিচ্ছে দিনের পর দিন পড়ে আছে নির্মাণ কাজ। শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন এবং অর্থায়ন নিয়ে নানা জটিলতার সঙ্গে আদালতের স্থগিতাদেশ সহ নানা জটিলতায় ঢাকার যানজট নিরসনের স্বপ্ন নিয়ে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ যেন শেষই হচ্ছে না। কাজ বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। বলি হচ্ছে প্রাণ প্রকৃতিও, যার প্রমাণ হাতিরঝিলের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশ। দুর্গন্ধ আর দূষণে এসব এলাকায় বেড়েছে মশার উপদ্রবটাও। এমনকি মগবাজার রেল ক্রসিং থেকে কুতুবখালী অংশের 3য় ধাপের শুরু হওয়া কাজ দীর্ঘদিন পড়ে থাকায় অভিযোগ আছে সেখান থেকে চুরি হয়েছে নির্মাণ সামগ্রীও। তাহলে টিন সবাই খুলে নিয়ে যায়, কেউ বাধা করে না। টিনগুলো তো আগেও দেখছি, এখন ইদানিং নাই, খুব দুর্ভোগ মানুষের। এবছর অর্থাৎ 2025-এর জুন মাসের মধ্যেই কিন্তু এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হয়ে যাবার কথা। তবে সে কাজ যে সহসাই শেষ হচ্ছে না তা দেখাই যাচ্ছে। আর এ ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে তার খরচও যে বেড়ে যায় তা কিন্তু বলাই বাহুল্য। প্রকল্পের বাজেটের সঙ্গে এমন সময়ক্ষেপণ চাপ বাড়ায় জনগণের উপরও। তাই দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নে বাদ সাধছেন যারা, তাদের মুখোশ উন্মোচন করা জরুরি বলে মত বিশ্লেষকদের। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো সময় নষ্ট হয় বা কোনো দুর্ভোগ হয়, সেক্ষেত্রে যে কারণে যার খামখেয়ালিতে এই সমস্যা হয়েছে তাকে অবশ্যই আইনের আওতায় বা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও এরই মধ্যে প্রশাসনিক জটিলতা দূর হয়েছে, শুরু হয়েছে নতুন করে কর্মী নিয়োগও। আসছে বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। গাছ কাটার ফলে যে ক্ষতিটুকু হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিকল্প কাজ রয়েছে। ডিসেম্বর 2026 পর্যন্ত আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা একটা তাৎপর্যপূর্ণ পর্যায়ে যেতে পারব। দীর্ঘ 1 যুগ আগে শুরু হওয়া এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল এখনো পাচ্ছে না ঢাকাবাসী। তাই তো নতুন এই প্রতিশ্রুতি কতটা সময় মতো বাস্তবায়িত হবে সেটাই এখন নগরবাসীর বড় প্রশ্ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 111 জনে দাঁড়িয়েছে। এখন 172 জনের বেশি নিখোঁজ রয়েছেন। টেক্সাসে বন্যার ভয়াবহতা না কমতেই নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে ঘরবাড়ি। নিখোঁজ রয়েছেন অন্তত 3 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 85 জনকে, জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে চীনা উপকূলে টাইফুন ড্যানাসের প্রভাবে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
দেখে সিনেমার দৃশ্য মনে হলেও আদতে তা নয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার প্রকৃতির ভয়াল রূপ দেখছে নিউ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার হঠাৎ করে বাড়তে থাকে অঙ্গরাজ্যটির রিও রুইডেসো নদীর পানি। তীব্র বর্ষণ আর পাহাড়ি ঢলে মুহূর্তেই বদলে যায় নদীর রূপ। রুইডেসো গ্রামে পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা। জীবিত উদ্ধার করা হয় 85 জনকে। এরই মধ্যে বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন 1.5 শতাধিক মানুষ। তাদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। তবে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। স্থানীয়দের পাশাপাশি কাজ করছে দেশটির ফেডারেল বাহিনী ও মেক্সিকোর উদ্ধারকারী দল। আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আমাদের প্রথম কাজ হলো বন্যায় দুর্গতদের খুঁজে বের করা। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখা এবং তাদের সবাইকে খুঁজে বের করা। অন্যদিকে চীনা উপকূলে আঘাত এনেছে টাইফুন ডানাস। দেশটির পূর্বাঞ্চলের ঝেইজিয়াং প্রদেশে টাইফুনটি আছড়ে পড়ার পর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দেয় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত হয় যান চলাচল। বৈরী আবহাওয়ার একই চিত্র নেপাল চীন সীমান্তে। ভারী বৃষ্টিতে এরই মধ্যে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। একের পর এক বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। ফেনীতে প্লাবিত 30 গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশালে জলজট। বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। এবং গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।